হয়তো আপনাদের অনেকেই হয়তো এই ধরনের ঘটনা শুনে থাকবেন। তো আজকে এই জন্যই আসলে আপনাদের কাছে এই ঘটনাটা শেয়ার করা আমার। তো ঘটনাটা হচ্ছে আমার আঙ্কেলের একজন রিলেটিভস মারা যায় এবং তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তো দাফন করার আগে যে যারা কবর খোঁড়ে তাদের দিয়ে প্রথমে কবর খোঁড়া হয় এবং সেই কবরটাকে দেখার জন্য আমার আঙ্কেল সেটা দেখতে যান যে আসলে ঠিকমতো খোঁড়া হলো কিনা। তো সে যখন ওই কবরটা দেখতে যান তখন সে দেখেন যে একটা লোক ওই কবরটার মধ্যে, মানে কবরটা তো চার কোণা থাকে এবং কাটা থাকে প্রথমে, যে মাটি উঠানো থাকে। তো ঠিক সেই সময়টাতে তখন দেখে যে একটা লোক সেই কবরটাতে বসে আছে। আচ্ছা, মানে দাফনের আগে ঠিক এটা। আচ্ছা, একটা লোক মানে ওই কবরটাতে বসে আছে, পা ঝুলিয়ে বসে আছে। তো লোকটার পরনে ছিল একটা ছেঁড়া পাঞ্জাবি এবং ছিল একটা ছেঁড়া লুঙ্গি। তো এটা দেখার পরে আমার আঙ্কেল মানে খুব একটা কথা বলে না, মনে করে যে হয়তো উনি হয়তো ফকির হবেন। তো এই জন্য সে তেমন আর কোনো তাকে রেসপন্স করে না, মানে কিছু বলেও না, জিজ্ঞেসও করে না। সে জাস্ট ওখান থেকে চলে আসে। আচ্ছা, তারপরে যথা রীতি অনুযায়ী মানে লাশ দাফন করা হয়। এবং ঠিক আরেকটা বিষয় যেটা আমার আঙ্কেল যেটা আমাকে বলেন যে ঠিক লাশ দাফন করার সময়ও ঠিক ওই লোকটা সবার পিছনে দাঁড়িয়েছিল এবং সবাই যখন মোনাজাত ধরছিল মানে উনি কোনো মোনাজাত ধরতেছিল না। এটা একটা অবাক করা বিষয় ছিল। আমরা যেটা জানি যে সবাই যখন মানে লাশ দাফন করা হয় তখন সবাই আশেপাশে পরিচিত অপরিচিত সবাই মোনাজাত করে। আচ্ছা, কিন্তু ওই লোকটা মানে কোনো মোনাজাত করতেছিল না, কোনো মুভমেন্ট ছিল না, উনি জাস্ট এক দৃষ্টে ওই কবরটার দিকে তাকিয়েছিল। তো তারপরে আমার আঙ্কেল জিনিসটা বিষয়টা লক্ষ্য করে এবং তার কাছে খুব অবাক মনে হয়, এটা তো আসলে হওয়ার কথা না, কে আসলে আমাদের পরিচিত বা রিলেটিভস তো কেউ না। তো তারপরে যেটা হলো লাশ দাফন করা হলো, লাশটা ঠিক দাফন করা হলো প্রায় আসরের আগে। এবং যার বাবা মারা গিয়েছিল সে এবং আমার আঙ্কেল ঠিক এর পর দিন ফজরের দিকে নামাজ পড়ে দেন কবর জিয়ারত করতে গেল। তো তারা যখন কবর জিয়ারত করতে আসলো তখন তারা দেখলো যে কবরটার ঠিক লাশটা যে আর কি যে সাইডে মাথাটা থাকে কবরের ঠিক ওই সাইড থেকে কবরটা খোঁড়া। আচ্ছা, কবরটা খোঁড়া এবং বেশ খানিকটা খোঁড়া এবং গর্তের মতো একটা করা। তো যার বাবা মারা গিয়েছিল সে দেখলো যে তার তো খুব অবাক করার বিষয় যে তার বাবার কবর এরকম কে কি করলো, কালকে দাফন করে গেলাম জাস্ট রিসেন্টলি, তো এরকম হওয়ার কথা না। তো সেই যে গর্তটার দিকে হাত দিল এবং মাটিটা ভিতরে দেওয়ার চেষ্টা করতেছিল তখন সে দেখে যে কবর থেকে অনবরত রক্ত বেরিয়েছে। আচ্ছা, এটা দেখার পরে সে অনেক ভয় পেয়ে যায় এবং তার কবরটা আবার সে খোঁড়ে, তার বাবার যে কবরটা মানে আবার নতুন করে দাফন করার উদ্দেশ্যে সে কবরটা খোঁড়ে। আচ্ছা, এবং তারপরে সে যেটা দেখে যে লাশটা ঠিক যথারীতি যেরকম ছিল ঠিক সেরকমই আছে, কিন্তু লাশটা ঠিক বুকের দিকে কেউ হয়তোবা যদি ধারালো অস্ত্র দিয়ে মানে কেটে ভেতর থেকে যদি কিছু বের করে ফেলে, মানে হার্ট লিভার কিছুই ছিল না ভেতরে, জাস্ট বুকের দিক দিয়ে কাটা একটা দাগ ছিল, মানে ধারালো অস্ত্র দিয়ে কেউ কেটেছে এরকম। এখন যেটা কথা হচ্ছে যদি কোনো বন্য জীবজন্তু বা শিয়াল টিয়াল আক্রমণ করতো তাহলে বোঝা যেত, স্ক্র্যাচ থেকে বোঝা যেত। রাইট, হ্যাঁ, কিন্তু ওই লাশটা দেখে কোনো বোঝার উপায় ছিল না যে এটা কোনো জন্তু জানোয়ারের কাজ। আচ্ছা, হ্যাঁ, জাস্ট নর্মালি বুকের ওখান থেকে ফাড়া একটা ধারালো অস্ত্র দিয়ে এবং ভেতরে লিভার টিভার এগুলো কিছুই ছিল না। তারপরে তারা ওই লাশটা আবারও ভালো মতো দাফন করে দেয় এবং খুব চারিদিকে খুব বেড়াটারে দিয়ে ভালো মতো দাফন করে যে তার কোনো প্রবলেম না হয়। তো এই ছিল ভাই আমার ঘটনা। কিন্তু আরেকটা কথা যেটা মানে আমি যেটা শুনতে পাই অনেকের কাছ থেকে যে আজিমপুর কবরস্থান থেকে মানে একজন লোককে পাওয়া গিয়েছিল যে যেখানে এরকম মানুষের সদ্য দাফনকৃত যে লাশগুলা সেগুলার কলিজা খেত, এরকম একটা কথা শুনতে পেয়েছিলাম আমি। তো এই কারণে আমি ঘটনাটা শেয়ার করলাম আসলে, কেননা ওই লোকটা আসলে কে ছিল সেটা কেউ জানে না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। পড়ছি তার ঘটনা। লিখছেন, আমার নাম সৈয়দ তারিক, আমার বাড়ি খুলনায়। আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের তৃতীয় সেমিস্টারের থার্ড সেমিস্টারের ছাত্র। আমি আজ আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা আপনাকে লিখে পাঠাচ্ছি। আপনার ভালো লাগলে পড়ে শোনাবেন। দিনটি ছিল 2011 সালের 14 ফেব্রুয়ারি, ঠিক 1 বছর আগে প্রায় বলতে গেলে। আমি বিশ্ববিদ্যালয়ের এম কেরামত আলী হলের 4th তলার 406B নম্বর রুমে থাকতাম। আমাদের হলটি 4 তলা এবং এ ও বি দুটি ব্লকে বিভক্ত। সে সময় আমি প্রথম সেমিস্টারে এবং 4 তলা শুধু আমরা 4 জন রুমমেট ছাড়া বাকি সবাই ছিল সপ্তম সেমিস্টারের ছাত্র। সেদিন রুমে আমি ছিলাম একা, আর সিনিয়রদের ট্যুর থাকায় গোটা 4 তলায় ছিলাম আমি একা। রাতে স্বাভাবিকভাবেই আমি খাওয়া দাওয়া করে পিসিতে কাজ করতে বসি। ঘড়িতে তখন রাত 11:10। আমার দরজায় হঠাৎ নক করার শব্দ হলো। আমি দরজা খুলে দেখলাম একজন অপরিচিত লোক, পরনে সাদা শার্ট আর নীল জিন্স, হাতে একটি ট্রাভেল ব্যাগ।
আমি কোনো কিছু বলার আগেই তিনি আমাকে বললেন যে আমি তোমার সিনিয়র বড় ভাই, আমার রুমমেটরা সবাই ট্যুরে গেছে আর আমার কাছে রুমের চাবি নাই। তিনি আমাকে বললেন যে আজকে রাতটা আমি তোমার রুমে একটু থাকি, কাল সকালে আমি বাসায় চলে যাব। আমি রাজি হয়ে গেলাম, কারণ তখনও আমার মাথায় প্যারানর্মাল কোনো কিছু আসেনি বা অন্য কোনো চিন্তা আসেনি। তিনি আমার পাশে আমার রুমমেটের বেডে ঘুমিয়ে পড়লেন, আমিও আমার বেডে শুয়ে পড়লাম। ঘড়িতে তখন রাত 2:30, 2:30 কাছাকাছি হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমার রুমের ভেতর তখন কেমন একটা গুমোট ভাব, রুমটা বেশ গরম। আমি আমার বিছানায় উঠে বসি এবং তখন যা দেখি তা মনে পড়লে আজও আমার গা শিউরে ওঠে। আমি দেখতে পাই যে সেই বড় ভাইটি আমার মাথার ওপর ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। আমি তখন চিৎকার করতে চেষ্টা করি, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বেরোয় না। এরপর অনেক চেষ্টার পর আমি দৌড়ে রুমের বাইরে যাই এবং চিৎকার করলে হলের অন্যরা সবাই বেরিয়ে আসে। তারপর আমি আমার সিনিয়রদের ব্যাপারটা বলি এবং তাদেরকে নিয়ে আমি রুমের ভেতরে যাই। তখন আমার ভয়টা আরো বেড়ে যায়। আমি গিয়ে দেখি আমার রুমে কেউ নেই, সেই ভাইটি নেই, তার ব্যাগ, জুতো কোনো কিছুই নেই। তখন আমি আমার সিনিয়রদের কাছে জানতে পারি যে ওই রুমে 2007 সালের 14 ফেব্রুয়ারি মাসুদ নামে এক সিনিয়র ভাই আত্মহত্যা করেন, আর মৃত্যুর সময় তার পরনে ছিল সাদা শার্ট আর নীল জিন্স। আর ঘটনার শুরু এখানেই। তারপর আমি সারা রাত আর ঘুমোতে পারিনি। সকালে বাড়ি যাবার সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়লাম। সৈয়দ তারিক আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। তো আমি শার্টটা নেওয়ার জন্য মশারি থেকে শার্টটা নিতে যাই, তখন আমি একটা সিন দেখতে পাই। সেটা হচ্ছে আমি অন্ধকার ছিল, আমাদের পুরো রুমটা অন্ধকার ছিল, তা সত্ত্বেও কালোর উপর কালো। মানে একটু ইমাজিন করেন যে একটা কালো শেপ, আমি আরো বেশি ডার্ক একটা শেপ দেখি, এবং শেপটা আমি আইডেন্টিফাই করতে পারবো এটা জাস্ট লাইক একটা হিউম্যান। একটা হিউম্যান যেন মশারির থেকে মাথাটা বের করে মানে এটা আমার কাছে আসতেছিল, এরকম ফিল হয়েছিল। আমি জিনিসটা আর ওখানে বেশিক্ষণ দাঁড়ায়নি, আমি দৌড়ে চলে গেছি আমার কাজিনদের ওখানে পাশের রুমেই। ওদেরকে বলছি, ভাই আমাকে কোনো মতে রাত্রে একটু স্টে করতে দিবা, সকালে আমি একটা ঘটনা হয়েছে এটা বলবো। পরবর্তীতে সকালবেলা উঠে সবাইকে আমি এই জিনিসটা শেয়ার করি। কেউ আমার এটা বিশ্বাস করে না, কারণ বলে এই জিনিসটা হ্যালুসিনেশন হতে পারে, বা তুমি টায়ার্ড হয়ে গেছো, এক্সাম দিয়ে আসছো, বাড়ির থেকে আসছো, এর আগের দিন কিন্তু আমার দাদি মারা গেছে, দ্যাটস ওয়াই বলতেছে তোমার যে কোনো কিছু হতে পারে। কেউ বিশ্বাস করেনি। তারপর 4-5 দিন পর আনফরচুনেটলি আমার নানিও কিন্তু মারা যান। সো দেখা যায় কি, যখন বাড়িতে যাই, চিটাগাং যাই, তখন আমি শুনতে পাই সেম বিছানায় আমার মামাও শুয়েছিল। আমার মামার সাথেও কিন্তু সেম ভাবে হয়। আবার সেম বিছানায় আমার কাজিন সাইমনও শুয়েছিল, তার সাথে কিন্তু সেম ঘটনা। তার মানে ওই জায়গাটারই প্রবলেম আসলে। আসলে কি ওই বিছানাটা বলবো, নাকি ওই রুমটা বলবো, নাকি ওই জায়গাটা বলবো, আমি আইডেন্টিফাই করতে পারতেছি না। কিন্তু আমি মনে করি এখনো পর্যন্ত যে আপনারা কেউ ওখানে যান, আই থিঙ্ক ওই জিনিসটা এখনো পর্যন্ত স্টে করে। ওটা কোনো এক্সপ্লেনেশন দিতে পারবো না। আর এটাই ছিল আমার স্টোরি। সো আপনার কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে আছে, এবং যারা আসলে টেস্ট করতে চান, এরকম কোন একটা অভিজ্ঞতা পেতে চান, আই এম নট ইন্টারেস্টেড। এই জিনিসটা আমার সাথে মানে আমার লাইফে ফার্স্ট এন্ড লাস্ট এক্সপেরিয়েন্স। আমি এত ভয় কিন্তু কখনো পাইনি। কখনো পান নাই? আমি খুবই ভয় পাইছি। বুঝতেই পারছি না, ভয় পাওয়ার মতোই ঘটনা। ভয় না পেলেই বরং সেটা অস্বাভাবিক হতো, কারণ এটা ভয় পাওয়ার মতোই একটা ঘটনা। এন্ড মানে আপনার তেমন কোনো ক্ষতি হয়নি, এটা সবচেয়ে বড় কথা। সেটাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট ঘটনায় আবার যাবো। আমাদের আরেকজন গেস্ট রয়েছেন, তার কাছে। তার নামটা বলবেন? জি, হ্যালো লিসনার্স, আমার নাম শুভ। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তেছি 8th সেমিস্টারে। তো থ্যাংক ইউ রাসেল ভাই, আজকে আমাদের এখানে আসার জন্য। আমার আগে আসার কথা ছিল, কিন্তু কিছু প্রবলেমের কারণে আমি আসতে পারিনি। তো আমার এক্সপিরিয়েন্স স্টার্ট করার আগে আমি হাই বলতে চাবো আমার আম্মুকে, আমার বোনকে এবং আমার ফাদারকে। আর আমার ফ্রেন্ড মাসুদ আর আসাদ শুনছে, ওদেরকে হাই বলতে চাবো। তো আমার যেই এক্সপিরিয়েন্স, সেটা আমার আসলে ছোটবেলা থেকে হতো। আমি আগে ভয় পেতাম অনেক। তো আমার যখন ক্লাস 8-9-এ পড়ি, আমি অ্যাকচুয়ালি 9-10-এ আমার এসএসসি এক্সামের আগে, তো তখন আমার প্রবলেমগুলো খুব বেড়ে যায়। তো আমার অ্যাকচুয়ালি বাসা চিটংয়ে। তো সেখানে আমার রাতেবেলা আমি ঘুমাতে পারতাম না। তো ঘুমানোর টাইম হলে রাতেবেলা 12:30-1টার দিকে, তো আমি যখনই বেডে শুতাম, তো আমার ফিল হতো যে আমার আশেপাশে কেউ আছে, কেউ হাঁটাহাঁটি করতেছে। তো আমি ফুটস্টেপ একদম ক্লিয়ারলি শুনতে পারতাম। তো কোনোদিন যদি আমার চোখ লেগে যেত, ঠিকই রাত 2:30-3টার দিকে আমার মনে হতো যে আমাকে কেউ টাচ করতেছে, কেউ ধাক্কা দিচ্ছে। ঘুমাই গেলে আমি এটার
প্রায় ফিল করতাম যে আমাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠে দিছে। তো এরকম যখন বেশি চলতেছে আমি আমার প্যারেন্টসের সাথে ঘটনাগুলো শেয়ার করি। তোরা বলে তোমার সামনে এক্সাম, তোমার তো মানে টেনশনের জন্য এরকম হচ্ছে, সেই টেনশন থেকে ভুল হচ্ছে আর কি। তো আমি এগুলোকে তেমন ইয়ে করিনি, তো আমি রেগুলার চলছিল এরকম। তো এরপরে শুরু হয় আমাকে যে বোবাই ধরা যেটা বলে, তো সেটা শুরু হয়। সেটা আমার সাথে প্রথম হয় যখন, তখন আমি বুঝতে পারি নাই, সেদিন আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তো সেকেন্ড টাইম যখন হয় তখন আমি ক্লিয়ারলি শুনতেছি যে আমার পাশে কেউ হাঁটতেছে। আমি অনেক চিল্লানোর চেষ্টা করছি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না আনফরচুনেটলি। তো পরে উঠার পরে যখন মানে জিনিসটা শেষ হলো, তখন আমি গিয়ে আমার ফাদারকে বলি যে এরকম হয়েছে। তো এরপর থেকে আমি অনেকদিন একা শুইনি। তো আমার এসএসসি পরীক্ষা শেষ হলো, এরপরে আবার এগুলো চলতেছিল, তত বেশি ছিল না, কিন্তু এই ডিউরিং এই টাইমটার মধ্যে আমি কিছু স্বপ্ন দেখছি। স্বপ্নগুলার থিম একটাই ছিল যে আমি স্বপ্নগুলো যেভাবে শুরু হয় শেষ হয় এভাবে যে আমি অনেক উপর থেকে পড়লাম কোথাও, কিন্তু ইভেন্চুয়ালি আমি সার্ভাইভ করে যাই। স্বপ্নগুলোর মিনিং আমি কখনো খুঁজে পাইনি। অনেকবার সাধারণত আমি অনেকবার শুনেছি এরকম যে খুব উইক থাকলে তখন এরকম ধরনের স্বপ্ন মানুষ দেখতে পারে। আমাকেও এটা বলা হয়েছিল যে তোমার হয়তো পরীক্ষার কারণে এরকম হয়েছে, কিন্তু আমার ওই সময় এরকম কোনো সিচুয়েশন ছিল না। এটা হচ্ছে তো আমি এটা আগে রিয়েলাইজ করি নাই তো প্রবলেমটা কোথা থেকে আসতেছে। তো আমি আমার এসএসসি পরীক্ষার পরে লাইক 3-4 মাস পরে আমি ফোনে কথা বলছিলাম ফ্রেন্ডের সাথে। তো হঠাৎ করে আমার জানলার পাশে ছিলাম, তো আমার বাসার 6 তলায়। তো আমি সামনে দেখলাম বিল্ডিং এর সামনে যে আমার সামনে একটা মাঠ আছে, মাঠের সামনে একটা ছোট বাগানের মতো আছে। আসলে ওটা বাগান ছিল না, ওটা ছিল কবর, ওটা আমি আগে জানতাম না। তো ওটার পাশে একটা বিল্ডিং আছে 2 তলা, ওটার পাশে বড় একটা গাছ আছে। তো আমি ছাদের উপরে অনেকক্ষণ ধরে দেখতেছি সাদা একটা ফিগার, লম্বা একটা ফিগার অনেকক্ষণ ধরে নড়াচড়া করতেছিল। তো আমি অনেকক্ষণ নড়াচড়া যখন করতেছি, আমি আমার ফ্রেন্ডকে বললাম যে দেখ এরকম এরকম দেখতেছি। বলে না তুই তো ভুল দেখতেছিস। তো আমি তখন রুমের লাইটটা জ্বালালাম। তো লাইট জ্বালানোর সাথে সাথে ওটা গাছের মধ্যে গিয়ে ভ্যানিশ হয়ে গেল। তো এই ঘটনাটা গেল, আমি করলাম। এটা লাস্ট উইকে আমার সাথে হয়েছে। লাস্ট উইকে আমি চিটংয়ে ছিলাম, যে আপনাদের শো শেষ হওয়ার পরে লাইক 2:30টার দিকে। তো আমার ফ্রেন্ড ফোন করছিল, বাইরে থেকে সে। তো তার সাথে আমি যখন কথা বলতেছি, তো সেম থিং, আমি কথা বলার সময় দেখলাম যে সেরকম সেম ডুপ্লিকেট একটা ফিগার সে বিল্ডিং এর ছাদের উপরেই নড়াচড়া করতেছে। এবং নড়াচড়া করতে করতে যেই মাত্র আমি লাইটটা জ্বালালাম রুমে, সাথে সাথে সে মানে ভ্যানিশ হয়ে গেল গাছের কাছে গিয়ে। তো আমি সাথে সাথে গিয়ে আমার প্যারেন্টসকে জানাইছি ঘটনাটা। তো ওনারা বলল ওখানে কবরস্থান আছে, আর তোমাকে তো বলছি রাতে বেলা এত রাত পর্যন্ত জেগে থেকো না। তো আমাকে বাসা থেকে সবসময় নিষেধ করা হয় যে এত রাত পর্যন্ত জেগে থেকো না, কারণ 3-3:30টার দিকে এই সময়গুলো ভালো না। তো আমি যেহেতু অভ্যাস হয়ে গেছে, কারণ আমি এখন হয় না, আমার ফজর নামাজের আগে আমি ঘুমাতে পারি না, এখন অভ্যাস হয়ে গেছে এটা। আগে জোর করে সজাগ থাকতে হতো। তো এর আগে ঘুমালে যেদিনই ঘুমাইতাম এরকম হতো। আমি ঢাকায় যখন শিফট করি ইভেন্চুয়ালি, তো আমি যখন ঢাকায় শিফট করি ইউনিভার্সিটিতে উঠার পরে, তো ঢাকায় চলে আসার পরে আমি প্রথমে লেক সিটিতে ছিলাম, এরপরে আসি আমি বসুন্ধরাতে। তো বসুন্ধরায় আমি প্রথম যে বাসাটাতে উঠি সেটা ছিল একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর সামনে। তো ওখানে শুধু পাশে আমাদের তেমন কিছু ছিল না, খোলা ময়লার স্তূপ ছিল আমাদের বিল্ডিং এর পাশে। তো আমি যে রুমটাতে ছিলাম সেখানে প্রায় আমি 6 মান্থসের মতো স্টে করি, কিন্তু আমার তেমন কোনো কিছু ফিল হয়নি। তো আমার মাঝখানে কাজিন ছিল আমার সাথে 3 দিনের মতো, তো 3 দিন 2 রাত। তো তখন সে থাকার সময় আমি রাতে খেয়াল করছি যে সে ঘুমাতে পারছে না। তো সে যখন ব্যাক করে তার বাসায়, তো আমাকে বলে যে তুই কি বাসা ছেড়ে দিছিস? আমি বললাম হ্যাঁ, আমি 1 মাস আগে বাসা ছেড়ে দিছি। তো তোকে এখন একটা ঘটনা বলি, তোর ওখানে যে ছিলাম আমি কিন্তু রাতে ঘুমাতে পারিনি। আমার খুব অস্বস্তি লাগতো, মনে হতো যে আমার আশেপাশে কেউ আছে। আমার হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডা, মানে খুব খারাপ লাগতো। তো আমি বললাম যে হতে পারে, আমার কিন্তু কখনো লাগে নাই, আমি কিন্তু একদম ভালো মতোই ছিলাম ওখানে। তো আমি চলে আসার পরে ওখানে আমার একটা ফ্রেন্ড উঠে সেম জায়গাতে, সেম রুমে। তো ওর সাথে একদিন দেখা হয়। তো আমি ওর কথা বলতে বলতে সে আমাকে কথাটা শেয়ার করলো যে
দোস্ত তুই কি ওখানে এরকম কিছু ফিল করছস? আমি বললাম কি? বলে যে আমি তো ওখানে থাকি, তো মনে হয় কেউ যেন আমার আশেপাশে আছে, সবসময় মনে হয়। আর যখন ঘরে একা থাকি তখন আরো বেশি হয়। রাতেবেলা ঘুমের থেকে উঠায় দেয়, সন্ধ্যার সময় আসরের নামাজের টাইমে করে, আসরের নামাজের টাইমে আমাকে ঘুমের থেকে ধাক্কা দিয়ে তুলে দেয়। আমি ক্লিয়ার ফুটস্টেপ শুনি। আমি বললাম না, আমি তো শুনি না। আমি বললাম তুই তো হাজি, ও হজ করা একজন। তো আমি বললাম তুই তো হাজি মানুষ, তোর সাথে তো এরকম হওয়ার কথা না। বলে যে না, কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি এখনো, কিন্তু আমি এগুলো একদম রেগুলার শুনতেছি, তো আমার তো এগুলো ভয় লাগছে। তো আমি ওকে এগুলো বলিনি এখনো, হয়তো এখন রেডিও শুনলে সে জানবে যে আসলে ওখানে আমার কাজিনও সেম জিনিস ফিল করছে। তো এরপর আমি যে বাসায় যাই সেখানে আমার ছিল, সেটা একটা নতুন বিল্ডিং ছিল, আমরা একদম টপ ফ্লোরে বাসা নেই, আমরা 4 জন। তো নতুন বাসা নেওয়ার পরে থার্ড রাত যেটা ছিল, সে রাতে আমি বাসার ছাদের উপরে, আমার যে রুমটা ঠিক সেটার উপরে। এটা আরেকটা বাসার ঘটনা বলছেন আপনি? জি। আচ্ছা, আমরা একটু সংক্ষিপ্ত করে শুনি। হ্যাঁ, মানে অনেক মানে মূল ঘটনাটা চলে যাই আমরা। তো ছাদের উপরে অনেক নয়েজ ছিল, তো আমার রুম ফ্ল্যাটমেট যারা ছিল সবাইকে আমি ডেকে এনে শোনালাম। তো আমরা পরে যখন আওয়াজ বেশি হয়ে গেছে, আমরা উপরে গিয়ে দেখলাম যে ওখানে কেউ ছিল না, কারণ রাতেবেলা ছাদে কেউ থাকার কথা না, তখন 2:30 বাজে, আর ছাদের দরজাও লক করা ছিল। তো এগুলো ঘটনা ঘটার পরে অন্য রুমমেটদের সাথেও অনেক কিছু হয়েছে, যেমন রাতেবেলা তাদের ঘুম ভেঙে যেত, বিভিন্ন ধরনের সাউন্ড শুনতো, তাদের গায়ে টাচ করতেছে এরকম শুনতো। ইভেন আমাদের পাশের বাসা যেটা ছিল সেখানে এরকম হয়েছে একদিন রাতে যে তাদের জিনিসপত্র ভাঙচুর হয়েছে, বাসায় শুধু একজন ছিল, জিনিসপত্র ভাঙচুর হয়েছে। তো আমার সাথে যে 4 জন ছিল তাদের মধ্যে একজনের মা, উনি খুব নামাজি মানুষ, আর ওনার সাথে নাকি জিন রয়েছে। তো এটা আমার বিলিফ ছিল না। তো উনি শেষ পর্যন্ত একদিন আমাদের বাসা ছিল, একদিন অ্যাকচুয়ালি 1 সপ্তাহ ছিল। তো এর মধ্যে উনি একদিন আমাকে ডাকে, উনি কিন্তু কিছু জানতো না যে আমার প্রবলেমটা কি। তো উনি আমাকে ডাকার পরে একদিন উনি বলল যে তুমি এদিকে আসো একটু দেখি। তো আমি বললাম যে কি আন্টি, কোনো সমস্যা হয়েছে? বলে যে না, তুমি একটু তোমার হাতটা দাও। তো আমি হাতটা দিলাম, আমাকে উনি বললো যে তুমি সোজা হয়ে দাঁড়াও আর নড়বা না। তো আমি সোজা দাঁড়িয়েছিলাম, উনি আমার হাতের একদম শেষ আঙ্গুলটা ধরলো, উনি ধরে কোনো সূরা পড়লো, উনি চোখ বন্ধ করে অনেক আস্তেভাবে পড়লো। তো প্রায় 1 মিনিটের মতো এরকম। তো এটা হতে হতে উনি আঙ্গুলটা ছেড়ে দিল। তো আমি ক্লিয়ার ফিল করছি একদম, কোনো ছাড়া, ওনার কাছে যদি জিন নাও থেকে থাকে, তো আমি একদম ক্লিয়ার ফিল করছি যে আমার ভিতর দিয়ে সামথিং ওয়েন্ট থ্রু মি। ইলেকট্রিসিটি বা আগুনের হঠাৎ করে ধরলে, অনেক উত্তপ্ত জিনিস ধরলে যেরকম ফিল হয়, ঠিক সেরকম একটা জিনিস আমার ভিতর দিয়ে গেছে হঠাৎ করে। তো উনি এটা করার পর উনি খুব অস্থির লাগছিল না, কেন বলে তুমি দূরে সরো। তো আমি গেলাম, দূরে সরলাম। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে যাও। আমি বললাম আন্টি কি হয়েছে? তো বলে যে ভয় পেও না, তোমার সাথে হয়তো আছে। আমি বললাম কি আছে? বলে যে তোমার আশেপাশে একটা জিন থাকে। তো আমি বললাম যে আমার বিশ্বাস হচ্ছে না। তো বলে যে থাকে, তুমি ইচ্ছা করলে দেখতে পারবা, তুমি যদি চাও খুব করো তাহলে হয়তো দেখতে পারবা, কিন্তু এটা করে না কখনো, কারণ একবার যদি আসে তো যাবে না। আর আমার কাছে যেহেতু আছে আমি জানি। ঘটনা রয়েছে ছোট, আমি ছোট্ট করে সেই ঘটনাটাও শুনতে চাই একটু। হ্যালো লিসনার্স, আমি কাউসার আরাফাত, মেডিকেল স্টুডেন্ট। ফার্স্ট টাইমে হ্যাঁ বলবো আমার ছোট বোনকে আর আমার ফ্রেন্ড আসিফ, রাহাত, যারা শুনতেছে, মুভা। আমার ঘটনাটা বেশি বড় না অ্যাকচুয়ালি। এই যখন মাঝে চিটাং যাই বন্ধে, তখন রাতে আমি আর আমার ফ্রেন্ডরা বের হই। তো একদিন আমি আর শুভই বের হয়েছিলাম গাড়ি নিয়ে রাতে ভাটির দিকে, ভাটির দিয়ে গেছি, কিন্তু প্ল্যান ছিল না, হঠাৎ করেই। আপনিও চিটাগং এর, রাইট? আমি চিটাং এর, হ্যাঁ, এখানে ঢাকা মেডিকেল স্টুডেন্ট। তো ভাটির দিকে যাচ্ছিলাম হঠাৎ করে। তো রাস্তা পুরাই খালি, ওখানে বিকেলের পরে তেমন একটা মানুষজন থাকে না। তারপর আমরা ওখানে যাচ্ছি, তো শুভকে বললাম এই একটু ফাইজলামি করা দরকার, তো দেখ কি করি। তো দুষ্টামি করতেছিলাম 2 জন মিলে। তো হঠাৎ করে আমার মনে হলো রাস্তা পুরো খালি, আশেপাশে কিছু নাই, একদম স্মুথ রাস্তা, তেমন গর্ত নাই, কিছু নাই। তো হঠাৎ করে দেখলাম একটা সাদা কি যেন একটা আলোর মতো নাকি কাপড়, আমি বুঝলাম না ঠিকভাবে, আমার গাড়ির সামনে দিয়ে পাস করলো। আচ্ছা, তো আমি শুভকে আজ করলাম, শুভ দেখছোস? তখন শুভ বললো না, ও নোটিস করে নাই, ও লাইক অন্য কিছু দেখতেছিল। তো তখন আমি অতটা করিনি, এমন করছি হয়তো অন্য কিছু হবে, তো আমি পাত্তা দিই অতটা। তারপর এর কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা সাউন্ড শুনলাম। রাস্তাটা একটু স্মুথ, যে ওরকম সাউন্ড হওয়ার কোনো পসিবিলিটি নাই। তারপর আমি ওইটাও ইগনোর করে গেলাম। দেন কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ওইদিকে। দেন ব্যাক করার টাইমে
তখন আবার সেম জিনিসটাই হইলো। তখন একদম এক্সাক্ট সেম জিনিসটাই দেখলাম, মনে হলো কিছু একটা আবারও এরকম পাস করছে আমার গাড়ির সামনে দিয়ে, অ্যান্ড একদম সেম জায়গায় ওরকম মনে হয়েছে, কারণ কিছু একটা আমি নোটিস করেছিলাম আশেপাশে ওখানে একটা দোকান। তারপর তখন শুভ এখন দেখছেন, শুভ তখন দেখলাম একটু চুপ, বলছে হ্যাঁ আমিও নোটিস করছি জিনিসটা। তো আমি বললাম কি ছেলেটা, বলছে আই ডোন্ট নো। তারপর দুইজন আর তেমন একটা করলাম না, চলে আসলাম। পরে কয়েকদিন পর আবার ওইদিকে বিকেল দিকে যাওয়া হয়েছে। বিকেল দিকে যাওয়ার পর তো ওখানে এক জায়গায় দাঁড়িয়ে আমরা ফুচকা খাচ্ছিলাম। তো হঠাৎ করে একজন ওখানে মামাকে জিজ্ঞেস করলাম, মামা এদিকে কি এরকম খারাপ কিছু হয় বা সামথিং ওই টাইপের কিছু আছে নাকি, লাইক ভূত টুত বা ওরকম কিছু? তখন মামা বললো যে মামা রাতে তো আমরা এদিকে থাকি না, এদিকে তো কোনো মানুষজনই থাকে না, কারণ ভাটিয়ার ওইদিকে একদম খালি রাস্তা, ওইদিকে খুব একদম নির্জন, লাইক বলতে গেলে যে কেউ গেলে এমনি ভয় পাবে। তো বলে যে আমরা থাকি না, তবে শুনছি এখানে অতটা ভালো না রাতে, লাইক এরকম কি যেন শুনছো, এক্সাক্ট কিছু বলতে পারেন। এটাও কি আপনারা মনে করেন যে আসলে আপনার ফ্রেন্ড আপনার সঙ্গে ছিল বলে এরকম কোনো ঘটনা ঘটেছে? আমি শিওর না, কারণ আমার বাসার পাশেই বিশাল একটা কবরস্থান ছোটকাল থেকেই দেখেছি, কিন্তু আমার লাইফে এরকম কিছু ঘটে নাই, এন্ড আমি কিছু বিলিভ করি না। আচ্ছা, এছাড়াও যে ফারনান, আপনিও বলছিলেন যে আপনার কাছেও এরকম, মানে আপনি অনেক কিছু একটা সমস্যা ফেস করেছেন, ছোট্ট করে বলা যায় সেই ঘটনাটা? হোস্টেলে যখন ছিলাম তখন যেটা হয়েছিল যে আমাদের হোস্টেলে মেনলি বাথরুম নিয়ে ঘটনাগুলো বেশি ঘটতো, এবং সেটা ছিল মিরপুরের একটা জায়গায়। তো সেখানে মেনলি যেটা প্রথমে হয়, আমার যারা রুমমেট ছিল তারা দেখতো যে যখন তারা একজন হোস্টেলের বাথরুমে যেত তখন তারা তাদের হঠাৎ করে বাইরে দিয়ে কি জানি লাইট অফ করে দিত। আচ্ছা, তারা মনে করতো যে হয়তো কেউ ফান করে করতেছে, কিন্তু একসময় তারা যখন সবাই সিরিয়াসলি বলল যে আমরা আসলে কেউ এরকম করতাম না, তখন আসলে ব্যাপারটা বোঝা গেল। আর ওই হোস্টেলটা আমরা যে রুমটাতে থাকতাম ঠিক নিচের ফ্লোরই ছিল লাশ কাটার ঘর, তো সবাই একটু ভয় পেত, এবং এক্স্যাক্টলি ওই হোস্টেলের ঠিক ছাদ থেকেও একজন সুইসাইড করছিল, এরকম একটা ঘটনা শুনতে পাওয়া যায়। আর আমার সাথে যেটা ফাইনালি ওখানে হয়েছিল সেটা হচ্ছে যে মানে আমাদের ওখানে প্রচুর মশা ছিল, তো আমরা ওই একটা থালার ভিতরে মানে মশার কয়েল জ্বালিয়ে রাখতাম রাতের বেলা। তো আমি একদিন হঠাৎ করে রাতে 12:30 একটা দিকে ঘুমাইছি, রাতে সবাই ঘুম, হোস্টেল রুমে সবাই ঘুম। তো একসময় হঠাৎ করে দেখি যে মানে আমার ঘুমের মধ্যে মনে হচ্ছিল যে আমার রুমে কেউ হাঁটতেছে, মানে কেউ হাঁটলে যেরকম একটা শব্দ সাউন্ড শোনা যায় সেরকম একটা সাউন্ড। তো হঠাৎ করে ওই আমার মনে হচ্ছে যে আমার যে রুম, আমার যে বেডের পাশে যে থালাটা ঠিক সেটাতে হয়তো কেউ পাড়া দিছে, এরকম যে ঝনঝন করে শব্দ ওঠে। তো তখন আমি হঠাৎ ভয় পেয়ে গেলাম, অনেক চিন্তা করলাম যে কে আসলো হঠাৎ আমার বেডের সামনে। তখন আমি জাস্ট আমার উপর থেকে যে আমার ব্ল্যাঙ্কেট ছিল সেটা সরালাম, তারপর দেখলাম যে আমার পাশে কেউ নেই। তারপর সবাই ঘুম থেকে উঠলো, সবাইকে বললাম যে তোরা কি কেউ আসছিলি? তখন ওরা সবাই অস্বীকার করে বললো যে আমরা কেউ এরকম আসিনি। তো তারপর থেকে মেনলি আমাদের মানে আমি ওখান থেকে চলে এসে বাসায় শিফট হয়ে যাই, পরে আর আমার সাথে তেমন কিছু হয়নি। কিন্তু ওই হাসপাতাল সম্পর্কে যেটা আমি জানি, মানে আমাদের হোস্টেলটা ছিল হাসপাতালের ঠিক ফ্রন্ট ফ্লোরে, মানে একদম উপরের তলায় ছিল আমাদের হোস্টেলটা। যেটা শুনি যে ওই হাসপাতালটা ছিল মিরপুর এলাকার অনেক পুরনো একটা হাসপাতাল, এবং ওই হাসপাতালে দেখা যেত যে অনেক যুদ্ধের সময় অনেক লাশ বা অনেকে যারা মুমূর্ষু রোগীদের নিয়ে আসা হয়তো, কিন্তু ডাক্তারের অভাবে বা ডাক্তার থাকতো না হয়তো যুদ্ধের সময়, এরকম অনেকে অকালে মারা যায় এবং তাদের লাশ চলে যাচ্ছে। পরবর্তী ঘটনায় আমার কাছে একটা ছোট্ট ঘটনা রয়েছে, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন লিসনার। সেই ঘটনাটি আমি আপনাদের শোনাবো। আমাকে লিখেছেন যে হ্যালো, আমি মোহাম্মদ মহিনুল ইসলাম রনি, আমি ফার্মগেট ঢাকা থাকি। আমি এখন যে ঘটনাটা বলবো তা আমার দাদির কাছ থেকে শোনা। আমার দাদির মতে ঘটনাটি সত্যি। বর্তমানে আমার দাদি খুব অসুস্থ, তাই আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমার ঘটনা শুরু এখানে এক গ্রামে, যদিও দাদি গ্রামের নাম বলেননি। সেই গ্রামে এক দম্পতি ছিল, তাদের কোনো সন্তান ছিল না। তবে সেই মহিলা খুব রূপচর্চা করত এবং সাজগোজ করে থাকত। তার স্বামী ও তার গুরুজনের কথা মানত না। একদিন হঠাৎ সেই মহিলা কঠিন জ্বরে মারা যায়। পরে তাকে দাফন করা হয়। তার স্বামী খুব ভেঙে পড়ে এবং সে হচ্ছে যেটা করে সেটা হচ্ছে যে যদিও সেই মহিলা তার স্বামীর কথা শুনতো না, তবুও স্বামী তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসত। মারা যাওয়ার 2 দিন পর রাতে সেই মহিলার স্বামী এক খারাপ ও ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে তার স্ত্রীর আযাব হচ্ছে, যেমন আগুনে পুরানো একটা শেপ এবং একটা সাপ এবং কামড় দিচ্ছে, এই সমস্ত সব স্বপ্ন তিনি দেখেন। পরে সেই লোক কিছু মনে নিল না এটা স্বপ্নটা দেখার পরেও, কিন্তু সেই রকম স্বপ্ন সে আরো একদিন দেখলো। তার কেমন যেন লাগতে শুরু করলো এবং তিনি মসজিদের ইমাম এবং আরো কয়েকজনকে নিয়ে কবর খুঁড়তে যান। যখন তার কবর খোঁড়া শেষ করে তারা সবাই, তখন দেখে যে কাফনের কাপড় পরে আছে, কিন্তু মহিলার লাশ সেই কাফনের কাপড়ের ভেতরে নেই। তারা খুব ভয় পায় এবং অবাক হয়, কারণ মাত্র 4-5 দিন
দিনের মধ্যে লাশ মাটির সাথে মিশে যেতে পারে না। আবার শিয়াল যদি খেয়ে থাকে তবে তার চিহ্ন থাকতে হবে, সেই চিহ্ন ছিল না। পরে লোকটা তার ঘরে ফিরে যায়, হাত মুখ ধুয়ে যখন খাটের দিকে তাকায় সে দেখতে পায় যে একটা মহিলা শুয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে এবং তার শরীরের নানা স্থানে আঘাতের দাগ, তার চোখ নেই, সেখান থেকে রক্ত পড়ছে এবং হাত পায়ের আঙুল নেই, ঠোঁটো কাটা এবং মাথায় একটাও চুল নেই। লোকটি দেখে এবং সে সেই স্থানে জ্ঞান হারায়। এর কিছুদিন পরে লোকটি মারা যায় এবং কোনো একটি কারণে লোকটার কবর তার স্ত্রীর কবর থেকে অনেক দূরে কাটা হয়। এই হলো তার দাদির কাছ থেকে শোনা ঘটনা এবং দাদি বলেছেন যে এটা সত্যি এবং দাদির মতে সেই মহিলার এই অবস্থা হয়েছিল কারণ মহিলাটি ছিল ঠিক মান্যগণ্য করতো না বা ঠিকভাবে থাকতো না বলেই এরকম একটা ঘটনা ঘটেছিল এবং সবার সাথে খারাপ ব্যবহার করতো, তার ফলশ্রুতিতে এটা হয়েছে। এটাই তার দাদির মতামত আর কি। এনিওয়েজ, আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে একটা ছোট্ট ব্রেক নেব। তার আগে বলি যে ব্রেকের পরেও আমাদের সাথে দারুণ দারুণ সব ঘটনা থাকছে। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছে একটা ব্রেকের পরেই। আমার কালেকশনে 200 কয়েন আছে আর আমার আছে FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেলের সাথে আছি, আমাদের সঙ্গে রয়েছে মাসুম এবং আমাদের আজকের গেস্টরা। আর আজকে সামহাও যদি এই শোটা আপনারা আনফরচুনেটলি মিস করে ফেলেন তাহলেও চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এই শোটা শুনতে পারবেন। আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমার গলা ভেঙে যাবে। আচ্ছা, এম রেডিওর মাধ্যমে শুনতে পাবেন এবং আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল থেকে আপনাকে ডায়াল করতে হবে 4040 এবং সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একে একে সমস্ত এপিসোডগুলো আপনার কাছে চলে এসছে এবং তারপরে আপনি আপনার পছন্দের এপিসোডে শুনে ফেলতে পারবেন। And now listeners can get the Bhoot FM tune as their caller tunes, my tunes from Airtel. Bhoot FM tune code is 92125 and you can activate it by sending a SMS. সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CT স্পেস 92125 এবং সেন্ড করে দিতে হবে সেই এসএমএসটি 3123 নাম্বারে। যারা এসএমএস করছেন তাদেরকে বলি, যদি আমাদের সাথে এসএমএস করে কানেক্টেড থাকতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। চলে যাবো, আমাদের গেস্ট রয়েছেন এখনো বেশ কিছু। আমার প্রথম যে শুরু করছেন আমি তার কাছে আবারও যাচ্ছি, প্লিজ আপনার ঘটনাটা বলবেন। ওয়েলকাম ব্যাক লিসেনার্স, ইটস মি अगेन ইরফান। সবার আগে একটু আমি একটা জিনিস ভুল করছি, যেটা ভুল না, অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড একজনের নাম মিস করছি, দ্যাটস ওয়াই আমাকে এসএমএস করছে যে ওর নামটা বলার জন্য। সো থ্যাঙ্কস টু ফারহান যে আমাকে ইন্সপায়ার করছে। সো আমি এই স্টোরিটা শুনছি আমার একটা আঙ্কেল থেকে। আমি যখন ছোট ছিলাম তখন দুবাইতে থাকতাম। সো এখন এই স্টোরিটা হয়েছে দুবাইতে ঘটনা। আচ্ছা, সো দুবাইতে আপনার সাধারণত দুবাই টু শারজা রোড থাকে। যারা দুবাইতে আছেন তারা অবভিয়াসলি জানেন যে দুবাই টু শারজা রোডগুলো অনেক বড় থাকে এবং ওখানে কোনো মিনস রোড পারাপারের জন্য কোনো অ্যালাউ নেই। আচ্ছা, সো ওখানে আশেপাশে যেটা থাকে মানে একটা বাউন্ডারি দেওয়া থাকে, লাইক নেট দেওয়া থাকে, যেন কেউ যেন রাস্তায় নাও থামাই, যেন কেউ মানে রোড পারাপার না করে। সো দেখা যায় কি একদিন আমার আঙ্কেলের ফ্রেন্ড দুবাই থেকে শারজা যাচ্ছিল, সরি শারজা টু দুবাই যাচ্ছিল। তখন উনি চিন্তা করে যে এখন তো অনেক দূরে দিয়ে ঘুরে যেতে হবে, মানে ওনার একটা আইডিয়া মাথায় আসছে যে একটা শর্টকাট ওয়ে আছে, ওই রুটটা দিয়ে যাই। সো এখন ওই রোডটা দিয়ে উনি যখন যাচ্ছিলেন, সাধারণত আমি আগে বলে রাখি যে ওই রোডটাতে কিন্তু সাধারণত কোনো গাড়ি চলাচল করে না। ওইটা রিজনটা আমি পরে বলতেছি। যখন উনি রাস্তা দিয়ে যাচ্ছেন তখন উনার গাড়িটাই ছিল পুরো রোডের মধ্যে, তখন কিন্তু কোনো গাড়ি ছিল না।
সো উনি যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে দেখে, মানে আমি বলে রাখছিলাম যে ওখানে কিন্তু কোনো লোকজন থাকে না আশেপাশে, কারণ ওটা অনেক বড় রোড, ঠিক আছে। এখন যদি আশেপাশে থাকেও একটা অ্যাস্টনিশিং ফ্যাক্ট হচ্ছে এখানের মধ্যে যে আশেপাশে হচ্ছে জাস্ট আপনি যদি রাইট সাইডেও দেখেন সেখানে হচ্ছে আপনার ডেজার্ট, লেফট সাইডেও যদি দেখেন সেটা হচ্ছে ডেজার্ট। এখন হয়তো বা অনেক প্লেস হয়েছে, এখন জায়গা হয়েছে, কিন্তু তখন ইটস অ্যাবাউট 10 years ago, 10 বছর আগের ঘটনা এটা। সো দেখা গেছে কি উনি চালাচ্ছে, হঠাৎ দেখি একটা মহিলা যে জাস্ট ওয়েভিং করতেছে গাড়ি থামাবার জন্য। সো উনি মানে যখন গাড়ির লাইটটা অনেক দূর যায়, সাপোজ রাত্রিবেলা তো বোঝায় গাড়ির লাইটটা অনেক দূর পর্যন্ত যায়, আপনি হেডলাইটের কথা বলছেন, হেডলাইটের কথা বলতেছি। সো দেখা যাচ্ছে কি মহিলাটা মানে যখন মানে ড্রাইভারটা যখন দেখে তখন কয়েকটা সেকেন্ডের জন্য চিন্তা করে যে আসলে মানে মহিলাটা এত রাতে এইখানে এমন একটা নির্জন জায়গায় কেন বা দাঁড়িয়ে আছে, এত কিছু মানে ফার্স্টে এই জিনিসটা চিন্তা করছে। তারপর পরদি বল না থাক, মনে কোনো বিপদে পড়ছে অথবা গাড়ি নষ্ট হয়ে গেছে, যে কোনো রিজনই হতে পারে, আমি ওকে জিজ্ঞেস করি কি জন্য। এখন গাড়িটা ঠিক থামাইলো, থামাবার সাথে সাথে মহিলাটা বলে যে আপনি সামনের দিকে যাচ্ছেন, আমাকে একটু লিফট দিবেন। ড্রাইভারকে বলে, ড্রাইভার বলছে ওকে আমি আপনি লিফট দিতে পারবো। সো ফাইন, উনি গাড়িতে উঠলো। গাড়িতে ওঠার পর উনি নর্মালি যাচ্ছে, নর্মালি যেতে যেতে কিছু দূর যাওয়ার পর একদম আমি আগে বললাম রোডটা কিন্তু একদম নিস্তব্ধ, ওখানে কোনো গাড়ি নেই এক্সেপ্ট ওনার গাড়িটা ছাড়া। সো এখন যখন কিছু দূর যাওয়ার পর মহিলাটা বলতেছে দাঁড়ান এখানেই দাঁড়ান, হঠাৎ করে বলছে জাস্ট এখানে থামো। এখন লোকটা বললো আচ্ছা ঠিক আছে, থামলো। লোকটা পর এখন মহিলাটা যে আপনার টাকাটা দিবে মানে বের হয়ে গেছে, উনি গাড়ির থেকে বের হয়ে গেছে মহিলাটা। এখন আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার দুবাইতে যে কারগুলো আছে সেগুলো কিন্তু স্টিয়ারিংটা হচ্ছে লেফট সাইডে, আর মহিলাটা কিন্তু এটা কোনো নিয়ম নেই, মানে একটা নিয়ম ছিল যে লেফট সাইডে যদি থাকে লেফট সাইডে নামতে হবে গাড়ির থেকে নামা, কিন্তু মহিলাটা নামছে রাইট সাইডে। আচ্ছা, সো জাস্ট ইমাজিন যে ড্রাইভারটা বসেছিল লেফট সাইডে আর মহিলাটা কিন্তু নামছে পিছের থেকে রাইট সাইডে। রাইট। সো এখন ওনার থেকে যদি টাকাটা দিতে হয় অবভিয়াসলি পিছের থেকে সামনের উইন্ডোতে এসে টাকাটা দিতে হবে, ঠিক আছে, রেন্টটা। উনি করছে ওই পিছনে অবস্থায়, ওনার চেহারাটা দেখা যাচ্ছে না, বের অবস্থায় পিছের থেকে টাকাটা ওনাকে হাত দিয়ে দিচ্ছে। তখনই উনি ওই যে জিনিসটা লক্ষ্য করে সেটা হচ্ছে ওনার হাতটা প্রচুর লম্বা হয়ে ঠিক ওর সামনে এসে যায়, মানে ওই ড্রাইভারের সামনে এসে যায়। তখন ওই ব্যাপারটা দেখে ও খুবই ভয় পেয়ে যায় এবং অন দ্য স্পট ওই অ্যাক্সিলারেটর চেপে গাড়ি একদম মানে খুব ফাস্টলি চলে যায়। পরের দিন মানে যেটা হয়, ওই দিন রাত্রে মানে আঙ্কেলদের সাথে থাকে, তো পরের দিন আঙ্কেলদেরকে শেয়ার করলো, পরে অনেক জ্বর উঠলো ওই লোকটার, দেখা গেল কি প্রচন্ড 2-3 দিন জ্বর ছিল। তারপর সাধারণত পরবর্তীতে জানা যায় যে ওই রোডটাতে সাধারণত কোনো গাড়ি এবং কোনো মানুষ চলাচল করে না। রিজনটা হচ্ছে যতবারই ওই জায়গায় যাওয়া যায় মানে যাই কোনো গাড়ি অথবা কোনো মানুষ যায়, ওখানে কিন্তু একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়। এবং মানুষের থেকে একটা রিউমার শোনা গেছে যেটা যে ওখানের মধ্যে মানে এরকমই সেম যে একটা মেয়ে অথবা একটা মহিলা লিফট চাই, যদি কোনো কারণে ওদেরকে লিফট না দেওয়া হয় তখন কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। এখন রিজন হয় এটা কি এখনো পর্যন্ত চলছে নাকি আর নাই সেটা কিন্তু আমি জানি না। আমি বলে রাখি এই জিনিসটা কিন্তু কোনো বানানো গল্প না, কিছু না, এটা আমার একজনের থেকে শোনা গল্পটা, একজনের থেকে শোনা। দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা যেভাবে শুনছি আমি সেই জিনিসটা সেভাবে শেয়ার করলাম। অলরাইট, আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে, আমি সেই ঘটনাটিও পড়ে ফেলতে চাই। আমাকে লিখেছেন, হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমার নাম তামান্না ফেরদৌস তাহেরা, আমি যাত্রাবাড়ি থাকি অ্যান্ড আমি এসএসসি এক্সাম দিচ্ছি। আমি আজ যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার জীবনে একটা ঘটনা এবং ঘটে যাওয়া একটা ঘটনা। ইট ওয়াজ 19 নভেম্বর 2011। আমি খুব লেট নাইটে ঘুমাই। সেদিন আমি লেট নাইটে ঘুমাই একইভাবে, এবং সেদিন রাতে আমি একটা ড্রিম দেখি, এবং ড্রিমটা ছিল এমন যে আমি ড্রিম দেখি যে আমি অ্যাক্সিডেন্ট করে মারা গেছি অ্যান্ড আমার সাথে আমার বড় আঙ্কেলও মারা গেছে। কবর দেওয়ার জন্য আমার বাবা আমাদের বাড়ির সামনে কবর খুঁড়ছে। সাডেনলি আমার বাবা দেখে যে আমি রাস্তা দিয়ে আসছি। এটা দেখে আমার বাসার সবাই অবাক হয় এবং আমাকে বলে যে তুই মারা গেছিস। আমি বলি যে আমরা মারা যাব কিভাবে? দেন আমার রিলেটিভরা আঙুল দিয়ে দেখায় যে হ্যাঁ ঘরে তোর লাশ রাখা আছে। বাট আমি যতই ওই লাশটার কাছে যাই ততই আমার হাত পা অবশ হয়ে আসে এবং
এবং মাটিতে বসে এবং আচ্ছা এবং মাটিতে বসে তারপরে কি বুঝতে পারিনি। যাই হোক, আমি লাশের কাছে যাই অ্যান্ড আমি আমার লাশটাকে দেখি অ্যান্ড মাটির সাথে মিশে যাই অ্যান্ড আমার ঘুম ভেঙে যায়। তখন আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে রাত 3টা বাজে এবং তখনই আমার মোবাইলে ফোন আসে এবং আমার বড় আঙ্কেল মারা গেছে এই খবরটি আমি পাই এবং আমি যেটা ড্রিমে দেখেছিলাম। এর 4 days পরে 24 নভেম্বর 2011 আমি দেখি একই ড্রিম দেখি এবং আমি এবার দেখি যে আমার এলাকার এক আঙ্কেল মারা গেছে এবং পরদিন সকালে শুনি যে আমার ওই আঙ্কেল মারা গেছে। এভাবে আমি 4 times একই ড্রিম দেখি এবং যারা মারা যায় তাদের দেখি। এই ঘটনা আমি আমার আম্মুকে বলি, বাট আমার আম্মু বিলিভ করে না। এরপর আমার জীবনে যে ভয়ঙ্কর রাতটি কাটাতে হলো 11 ডিসেম্বর 2011। আমি সাধারণত আমার আপুর সাথে ঘুমাই, বাট ওই দিন আমার স্টাডি শেষ করে আমি পড়ার রুমে ঘুমাই। তখন আমার মেবি রাত 3টা হবে। আমি আবার ড্রিমে দেখি যে একজন লম্বা হোয়াইট কালারের জুব্বা পরা একজন আমার বেডের সামনে দাঁড়িয়ে আছে। আমি তাকে সালাম দেই এবং সে আমাকে বলে যে তুই যতদিন বেঁচে থাকবি ততদিন তুই তোর রিলেটিভসের মৃত্যুর স্বপ্ন দেখবি, আর যেদিন তুই ড্রিমে দেখবি যে তুই মারা গেছিস, তুই মারা যাসনি, সেদিন তোরও মৃত্যু হবে। আচ্ছা, প্রতিবারই তার মানে উনি যে ড্রিমগুলো দেখেন সেই ড্রিমের সাথে তিনি নিজেও মারা যান, বাট যেদিন দেখবেন যে না উনি মারা যাননি সেদিন তিনি মারা যাবেন। এই বলে সে চলে যায়। বলে রাখা ভালো যে আমি তার পূর্বে তার পুরো বডি দেখেছিলাম এবং তার পা ভেজা ছিল এটা, এবং তিনি দেখতে পেয়েছিলেন যে তার পা ভেজা। এটা দেখার পর আমার ঘুম ভেঙে যায়। তখন আমি ফজরের আজান দিচ্ছে। আমি যখন বেড থেকে নামাজ পড়ার জন্য তখন দেখি যে আমার বেডের কাছে লম্বা পায়ের ছাপ এবং আমি দেখার সাথে সাথে পায়ের ছাপটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে কি সত্যি মানে এটা কেউ একজন এসেছিল আমাদের এখানে? এবং দেন আমি একটা হুজুরের কাছে যাই এবং তাকে সবকিছু বলি। সে আমাকে বলে যে যা দেখেছি তা সত্যি এবং আমার জীবনে এটা ঘটবেই। আমি এখনো এই ড্রিম দেখি। ভাইয়া, এটা আমার জীবনের রিয়েল কাহিনী, যদি সম্ভব হয় তাহলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ। আমি পড়ে ফেললাম আপনার ঘটনাটা এবং আমাদের ঘটনা পাঠানোর জন্য আপনাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। এবং যারা এরকম ঘটনা পাঠাতে চান তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের সেরকম ঘটনা পাঠাতে পারেন। bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে আপনারা আমাদের ঘটনা পাঠাতে পারেন, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আর যারা SMS করতে চান তাদেরকে SMS এর নিয়মটিও বলে দেই। আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। অ্যান্ড আমাকে সাকিব সাব্বি সিলেট জাল্লারপাট থেকে SMS করেছেন যে বাবা, আচ্ছা আমার বাবা রাকিব, আমার মা হাজেরা খাতুন, মামা রাশেদ, তাদের সাথে বসে বুথএফএম শুনছি। সিলেট থেকে আমাদের SMS করেছেন জয়। এছাড়াও আমাকে ফারহানা SMS করেছেন গোরান থেকে যে রাস্তা ভাই প্লিজ SMSটা পড়ো। আমি SMSটা পড়ে ফেললাম। আমাকে ডার্ক ফ্রেন্ড SMS করেছেন সিলেট থেকে। সুপার প্রোগ্রাম রাসেল ভাই, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার ভালো লাগছে এবং এতক্ষণ পর্যন্ত আপনি আমাদের সঙ্গে রয়েছেন। আলামিন রিয়া নেত্রকোনা থেকে SMS করেছেন যে এটা আমার ফার্স্ট SMS। অনেক ট্রাই করি ভূত দেখার জন্য, কিন্তু ভূত দেখা হয় না। পায়েল চট্টগ্রাম থেকে SMS করেছেন যে রোদ হোক আর বৃষ্টি হোক রাসেল ভাই আপনি আমার SMS পড়বেন না, তাই না? আল্লাহ, আপনার কথাটা পুরোপুরি ভুল প্রমাণিত হয়ে গেল। আনিস কোরাল TNT কলোনি থেকে গুলশান থেকে লিখেছেন যে রাসেল ভাই খুব ভয় লাগছে, আমি আর আমার ওয়াইফ আপনাদের শো শুনছি কিন্তু বাইরে যেতে পারছি না। ওকে। ফেরদৌস সুমন হেতেম খা সবজিপাড়া রাজশাহী থেকে লিখেছেন এবং তিনি বলছেন যে আচ্ছা প্লিজ কিছু একটা বলছেন তিনি যে আচ্ছা তিনি বলছেন যে 7 দিন পর তিনি ভূত FM শোনেন, সুতরাং মনে হয় সময়টা কমাতে বলছেন বা এরকম কিছু একটা। বাট আমার মনে হয় যে আপনি স্পষ্ট করে লিখতে পারেন বাংলায়। নুশাদ ওল্ড
ওল্ড ঢাকা থেকে লিখেছেন যে আসসালামু আলাইকুম ভাই, আমার এসএমএসটা কি পড়বেন না? আমি কিন্তু আপনার এসএমএসটা পড়ে ফেললাম। সৈকত চিটাগং থেকে লিখেছেন যে আমি আপনার বন্ধু নিলয়ের, আচ্ছা, আমি আমার বন্ধু নিলয় আর মাহবুব একসাথে ভূত এফএম শুনছি। সঞ্জীব আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আচ্ছা, ওনারা কিভাবে ফলসকে ট্রু করেন, আই ডোন্ট বিলিভ ইট। আচ্ছা, আপনি যদি বিলিভ না করেন সেটা টোটালি আপনার ব্যাপার, বাট আপনি বিলিভ করবেন কি করবেন না, বা আপনাকে বিলিভ করানোর জন্য কিন্তু আমরা এখানে বসে নেই, আমরা আপনাকে এন্টারটেইন করার জন্য আছি। এবং আমরা যে ঘটনাগুলো সবাই বলছে সেই ঘটনাটা আপনি এন্টারটেইন হচ্ছেন কিনা সেটা হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। আদারওয়াইজ এখানে আমরা কেউ চুলচেরা বিচার করতে বসিনি। আর আমার আপনার কাছেও প্রশ্ন সঞ্জীব, যে আপনি কি ঘটনা শুনতে বসেছেন নাকি সত্যি মিথ্যা বিচার করতে বসেছেন? আর একটা ছোট্ট কোয়েশ্চেন করি, আমি জানি যারা এখানে বলছেন তাদের খারাপ লাগে, যারা এখানে আসেন এবং কথা বলেন তারা অনেস্টলি সব ঘটনাগুলো বলেন, বাট এটা টোটালি আপনার ব্যাপার, আপনি বিশ্বাস করবেন কি না করবেন। একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, আপনি যখন কোনো হরর মুভি কেনেন মার্কেট থেকে, তখন আপনি কি জন্য কেনেন? এটা কি আপনার ভালো লাগে বলে কেনেন, নাকি আপনার মনে হয় যে না, এটা দেখে আমাকে বিচার করতে হবে, যিনি গল্প লিখেছেন তিনি সত্য ঘটনা লিখেছেন না মিথ্যা ঘটনা লিখেছেন, নাকি সত্য ছিল নাকি এটা মিথ্যা ছিল, এটা বিচার করে দেখতে হবে? নাকি যিনি গল্প লিখেছেন তিনি লিখে ফেলেন যে ভাই এটা ট্রু স্টোরি, প্লিজ দেখবেন আমার ঘটনাটা, নাকি আপনি হরর ফিল্ম দেখেনি না? আমাকে একটু এসএমএসটা পরবর্তীতে জানাবেন। এন্ড আমি চলে যাব আমাদের পরবর্তী গেস্টের কাছে, তার কাছে ঘটনাটা শুনবো আমি, এবং তার একটা আজব ঘটনা ঘটেছে। সেই আজব ঘটনাগুলো বাদ দিয়ে রিসেন্টলি একজন আপনার সঙ্গে আসার কথা ছিল, আপনার নামটা শুরুতে একটু বলবেন? আমি পুলক বলছিলাম। আচ্ছা পুলক, আপনার সঙ্গে আরো একজনের আসার কথা ছিল, আপনার বোন, তিনি আসতে পারেননি, কেন আসতে পারেননি? রাসেল ভাই, আমি আপনাকে বলতে চাচ্ছি, গতকালকে আপনার সাথে আমার কথা হয়েছিল, আমার বোনকে নিয়ে আপনার এখানে আসার কথা ছিল। ওর নাম হচ্ছে আজমি। ছোটবেলা থেকে ওর সাথে প্যারানরমাল কিছু ঘটনা ঘটে আসতেছে। গতকালকে আপনার সাথে কথা বলার পরই আমি ওকে ফোন দিয়েছি যে আজমি, আমি তোমার সাথে, আমরা এরকম, রাসেল ভাই আমাকে ফোন দিয়েছে, আমি তুমি ওখানে ওনার সাথে আমরা দুজনে অ্যাটেন্ড করবো। তো আমি ওকে বলার পর বললাম যে তুমি এক কাজ করো, তোমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে এরকম 2-3টা ঘটনা তুমি লেখো। আচ্ছা। তো বললো ঠিক আছে ভাই, আমি ঠিক আছে, আমি ঘটনাগুলো লিখছি, আমি তাহলে বিকালবেলা আসবো। আমি বললাম ঠিক আছে, তুমি বিকালে আসো। আমি তখন ওকে বিকাল 5টা-6টার দিকে ফোন দিলাম, বললো যে ভাই আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘটনা একটা লিখছি, আমি আগামীকাল সকালে আসি। আমি বললাম ওকে, তুমি সকালবেলায় আসো। তো জাস্ট সন্ধ্যা 7:30 বা 8টা এরকম হবে, আমার ওর বাসা থেকে ফোন আসছে, ওর বড় বোন ফোন দিয়েছে, আফরোজা। আচ্ছা। আমাকে বললো যে ভাইয়া আজমি তো হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে পড়ছে। আমি কি বললাম কি হয়েছে? বললো এরকম আপনি ঘটনা লিখতে বলছিলেন, ও ঘটনা লিখছিল। তো ঘটনা লিখতে লিখতে হঠাৎ করে ও বললো যে ওর হাত ব্যথা করছে, এবং সে হাত ব্যথা করার কারণে ঘটনা লিখতে পারছে না। তো ও যখন ঘটনা লিখছিল, প্লিজ বলেন, যখন ঘটনা লিখছিল তখন বিছানায় শুয়েছিল। ও অনুভব করলো যে বিছানার পাশে কে যেন বসে আছে। ও কিন্তু পাশে আসলে কেউ ছিল না। ও মনে করছে যে ওর ভাগ্নিরা পাশে হয়তো আছে, কিন্তু পাশে আসলে অরিজিনালি কেউ ছিল না। কিছুক্ষণ পর দেখলো যে ওর হাতে পেইন শুরু হলো। ও ঘটনা লেখা স্টপ, মানে একদম টোটালি স্টপ হয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে ওর হাতটা মানে মোচড় দিয়ে পিছনে ব্যাকে নিয়ে গেছে। কে নিয়ে যাচ্ছে, পাশে কেউই নেই, এবং পাশাপাশি 2টা খাট ছিল, আর খাটে আমাদের এক রিলেটিভ শোয়া ছিল। ও কি করলো কি, সে মরানো অবস্থায় সেই খাটের উপরে থ্রো করলো। কেউ ফিকে, মানে মনে হলো যে ওকে ধাক্কা মেরে ওই খাটের উপরে ফেললো, এবং তার দুজনেই খাটের উপর থেকে নিচে পড়ে গেল। এবং আশেপাশে ওই রুমে ওনারা 2জন ছাড়া কেউই ছিল না, টোটালি কেউ ছিল না। এবং আমাদের বড় বোন এসে দেখলো যে আজমির গাড়ির উপরে দেখা যাচ্ছে যে সাদা রঙের আলো, এবং সে পড়ে আছে অসুস্থ অবস্থায়, এবং কোন জ্ঞান নেই, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারা বিছানার উপরে উঠাইলো ওকে বিছানার উপরে ওঠানোর পরে দেখা গেল যে ওর কোমরে একটা তাবিজ পরা থাকে, 4টা তাবিজ থাকে সেই কোমরে।
তাবিজগুলো নাই। ওনারা তাবিজগুলো খুঁজে তাড়াতাড়ি করে খুঁজে দেখা গেল তাবিজগুলো নিচে পড়ে আছে। তাবিজগুলো ওনারা কোমরে বেঁধে দিল, কিন্তু তারপর ওর হুঁশ আসলো না। এরপরে সূরা জিন এবং অন্যান্য দোয়া দুরূদ পড়ার পরে প্রায় 2 ঘন্টা পরে ওর হুঁশ আসছে। এবং হুঁশ আসার পরে এই ঘটনাগুলো ওকে জিজ্ঞেস করলো যে কি ঘটেছিল। বললো যে এরকম আমার হাতে কে যেন ধরে আমার হাতটা মোচড় দিয়ে আমাকে ওই জায়গায় ফেলাই দিছে। আচ্ছা। এবং এই ধরনের ঘটনা মাঝে মাঝেই ওর সাথে ঘটে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা শেয়ার করার জন্য। এবং আমি বুঝতে পেরেছি যে দ্যাটস ওয়াই আজকে আপনার সাথে আপনার বোন নেই, আমাদের সাথে আসতে পারেনি এখানে। সে ঘটনাটা শুনছে। ওকে, থ্যাংক ইউ। আমাকে সুজন SMS করেছেন ফ্রম পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, ফ্যাকাল্টি ডক্টর অফ ইউনিভার্সিটি। আচ্ছা, আমি বুঝি নাই এত লম্বা। আচ্ছা, শুভ আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে কালকে তাকে ট্যুর রয়েছে, বাট ভূত FM শোনার জন্য তিনি ঘুমাতে পারছেন। আই এম রিয়েলি সরি যে আপনি এখন ঘুমাতে পারছেন না, বাট ভালো লাগলো শুনে যে আপনি এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন। তিনিও পটুয়াখালী ইউনিভার্সিটি থেকে আমাদের SMS করেছেন। আমি নয়ন, আপনার নতুন ফ্রেন্ড, আমি প্রতি উইকে ভূত FM শুনি। থ্যাংক ইউ। শহীদুল মানিকগঞ্জ থেকে আমাদের SMS করেছেন, রাসেল ভাই টেক মাই সালাম, প্লিজ আমার SMS-টি পড়বেন। আমরা 3 ভাই জামিল, ইমন খোলা আকাশের নিচে বসে ভূত FM শুনছি। সাব্বির আমাদের SMS করেছেন পোরশা নওগাঁ থেকে যে রাসেল ভাই, দিস ইজ মাই ফার্স্ট SMS। বা আপনি খুবই লাকি, আমিও খুব লাকি যে আপনার প্রথম SMS আমি পড়তে পেরেছি। আশিক ফ্রম সিলেট থেকে লিখেছেন যে ভাইয়া তুমি কি আমার SMS-টা পড়বে না, নাকি আমি আর SMS পাঠাবো না? আপনি অবশ্যই SMS পাঠাতে পারেন, আপনার SMS আমি পড়ে ফেলেছি। জমি সিলেট থেকে লিখেছেন, হ্যালো রাসেল ভাই, জুজুর স্টোরিটা বলবা কি? জুজুর স্টোরিটা আমি আজকে বলছি না, বাট আমি কথা দিচ্ছি যে খুব দ্রুত জুজুর পুরো এপিসোডটাই আমি রিপিট করব। এছাড়াও আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি মোশারফ, মেহেদি, মহিবুল, তারা আমাদের SMS করেছেন গাজীপুর থেকে এবং তারা বলছেন ভাই 6টা SMS করেছি। আমাদেরকে নওশাদ SMS করেছেন ওল্ড ঢাকা থেকে এবং প্রথমে একটা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম, এবং তিনি বলেছেন যে আজিমপুরে যে ঘটনাটি শুনেছেন সেই ঘটনাটা সত্যি। এছাড়াও আমাদের SMS করেছেন সাইফুল মানিকগঞ্জ থেকে। আমাদেরকে ডক্টর মাসুম SMS করেছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে যে ভাইয়া ভৌতিস টিম কি ভালো আছে? হ্যাঁ, তারা ডেফিনেটলি ভালো আছে। আমার সাথে লাস্ট যে যোগাযোগটা হয়েছে তখন পর্যন্ত তারা ভালো ছিল এবং এখনো আশা করছি যে অবশ্যই ভালো আছে এবং খুব দ্রুত তারা আপনাদের সাথে যোগাযোগ করবেন। এখন তো খুব একদম অন এয়ারের ডেট সব ফিক্স হয়ে গেছে। সো এর মাঝখানে তারা একবার এসে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন, যত ব্যস্ততা থাকুকই, কারণ এখন তো প্রচন্ড ব্যস্ততার মধ্যে প্রতিটা সময় যাচ্ছে। আর এছাড়া আমাকে জায়েদ তানজিলা SMS করেছেন, তারাও পটুয়াখালী থেকে, বা পটুয়াখালী আজকে অনেক SMS। সুমাইয়া আমাদের লিখেছেন যে রাসেল ভাই আমি আপনার আমি আমার ভাই এবং ছোট খালা 3জন মিলে তিনি 3জন মিলে ভূত FM শুনছেন। অ্যাঞ্জেল আমাদের SMS করেছেন। এছাড়াও লুশান আমাদের SMS করেছেন। যারা SMS করতে চান তাদেরকে SMS করার নিয়মটি বলি, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাব আমাদের লাস্ট যিনি গেস্ট রয়েছেন তার কাছে এবং তিনিও আপনাদেরকে একটা ঘটনা শেয়ার করবেন। প্লিজ আপনার ঘটনাটা বলেন। হ্যালো লিসেনার, আমি মিজান। প্রথমেই রাসেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আবার কল করার জন্য। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা এই রিসেন্টলি আমার সাথেই ঘটা একটা ঘটনা। তো গত রোববার দিবাগত রাতে আমি আমার বাসায় শুয়ে আছি, আমার ওয়াইফ সাথে ছিল। তো হঠাৎ করে রাত 3টা সাড়ে 3টার দিকে আমি হঠাৎ করে ঘুম থেকে চোখ মেলছি। চোখ মেলার পরে আবার চোখ বন্ধ হয়েছে, কিন্তু তখনই মনে হলো যে কোন একটা ছায়ার মতো আমার জানালা দিয়ে আমাদের ঘরে ঢুকলো। ঢুকার পরে আমার পায়ের ভিতরে চেপে ধরছে, পায়ে চেপে ধরছে। পরে আমি চিৎকার দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু চিৎকার দিতে পারতেছি না। তারপরে কিছুক্ষণ পরে আমার বুকের উপর আইসা বসছে, বসার পরে আমার গলার ভিতরে হাত দিয়ে চেপে ধরছে। ধরার পরে আমি চিৎকার দিতেছি, কোনো শব্দ বের হইতেছে না। প্রায় আধা ঘন্টার মতো আমার ওয়াইফকে আমি ডাকছি। ডাকার পরে এক সময় ও উঠে আমাদের ধাক্কা দেয়, কি হয়েছে। কিন্তু ও যখন ধাক্কা দেয়, মানুষকে যদি বোবায় ধরলে কিন্তু হাত অন্য কারো টাচ লাগে এটা ছেড়ে দেয়, কিন্তু আমাকে ছাড়তেছে না। তো আমি ওইভাবে বলতেছি যে আমার আব্বাকে একটু ডাকো, আব্বাকে ডাকো বলতেছি।
এত আস্তে বলতেছি, আমি বুঝতেছি কিন্তু আমার ওয়াইফ বুঝতেছে না। তো এক পর্যায়ে ও অনেকবার জিজ্ঞাসা করলো কেন কি বলতেছো। তো যখন বললো যে আব্বাকে ডাকবো, আমি মাথা ঝুলালাম যে আব্বাকে ডাকো। তো আব্বাকে ডেকে আনলো, ডাকার পরে আব্বা বলতেছে কি হয়েছে। পর আব্বা দেখে এই অবস্থা। পর আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি খুব পরেজগার একজন ব্যক্তি। তো উনি সূরা টুরা পরে ফু দিতেছে, আমার শরীরে ধাক্কা দিতেছে, কিন্তু কিছুতেই আমার মুখ দিয়ে শব্দ বেরোতেছে না, আমি আস্তে আস্তে কথা বলতেছি। তো ধাক্কা দিতেছে, এক পর্যায়ে দেখে যে আমার ছাড়তেছে না। তারপরে আমার আব্বা সরিষার তেল পরে আমার 2 কানে আর নাকে ঢুকায় দেয়। তখন আমি লাফ দিয়ে খাটে উঠে বসি। তারপর আব্বা বলে যে কি হয়েছে। আমি বলি যে এরকম আমার বুকের উপরে কেউ বসে ছিল, আমার গলার ভিতরে চেপে ধরছে, আমার মুখ দিয়ে শব্দ বেরোতেছিল না। তো এখানে আরেকটা ঘটনা হইতেছে রাসেল ভাই, আমি যে বাড়িটা থাকি ওই বাড়িতে আমি উপরে থাকি, যে প্রায় আমরা শুনতেছি যে কেউ মার্বেল ফালাচ্ছে, মার্বেল ফালায় টাক 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 করতে করতে এক মাথা থেকে আরেক মাথা ঘোরা যাচ্ছে, আবার কেউ দৌড়াদৌড়ি করতেছে। আবার অনেক রাতে শুনতেছি ঝাড়ু দিতেছে কেউ সিঁড়ি। তো সিঁড়ি ঝাড়ু দিতেছে, আমি যে গত কয়েকদিন আগে সিঁড়ি ঝাড়ু দিচ্ছি, এটা আমি রেকর্ডিং করে রাখছি, অডিও রেকর্ডিং। এখন আমরা সেটা শুনতে চাচ্ছি না অবশ্য। তো ঝাড়ু দিতেছে এরকম অনেকবার হয়েছে। আবার দেখা যাচ্ছে দরজা নক করতেছে, দরজা খুলি কেউ নেই, ঝাড়ু দেয় দরজা খুলি কেউ নেই, এরকম সমস্যা হইতেছে। তো গতকালকে যে ঘটনাটা ঘটলো, আমার দোকানে একটা ছেলে আছে, আমি ব্যবসা করি। তো ছেলেটা আমার বাসায় থাকে, তো আমার আব্বার সাথে থাকে। তো ওই বিষয়ে কোনো কিছু জানে না। আজকে আমি সকালে দোকানে গেছি, ও দোকানে যা বলে যে মামা আমি আপনার বাসায় থাকবো না। কেন থাকবে না? মামা আমি রাত্রে অনেক কিছু সমস্যার সামনে পড়ছি। কিরকম বলতেছে যে আমি শুনতেছি কে ঝাড়ু দিতেছে, এত রাতে কে ঝাড়ু দেয়। তারপর দরজা নক করতেছে, আবার দরজার সামনে কুকুর উ করে ডাক দিতেছে। কিন্তু এখানে বলে রাখি যে আমরা যে বাড়িটায় থাকি, প্রথমে একটা মেইন ফটক, তারপরে একটা কনস্টেবল গেট আছে। তো মেইন ফটক দিয়েই কিন্তু কোনো বিড়াল ঢুকতে পারে না, কুকুর কিভাবে ঢুকবে? তারপরে 4 তলার উপরে কুকুর কিভাবে যাবে? কুকুর যেতে পারে 4 তলার উপরে, কিন্তু ঢোকার কোনো ওয়ে নাই। ও এইভাবে এগুলো কিভাবে শুনলো, কিন্তু ও তো কিছু জানে না। তারপর ওটা বললাম যে না, আসলে তুমি হয়তো ভুল শুনছো, এগুলো হতে পারে না। ওরা আমি বুঝতে দিই এই ঘটনাগুলা, কিন্তু এইরকম ঘটনা আমার বাড়িতে ঘটতেছে। আচ্ছা, ভয়ঙ্কর কোনো ঘটনা আছে আপনার একটা বাচ্চা নিয়ে, একটু ছোট্ট করে যদি সেটা বলেন। জি, আমার এক বন্ধুর কাছে ঘটনাটা শোনা। তো ও তার আগে আমি ছোট্ট করে একটা SMS পড়ে আসি। আমি জাস্ট তৌহিদ ঢাকা থেকে লিখেছেন যে ভাই আমি আমার মেসেজ পড়েন না, আমি পড়ে ফেললাম। আরিফ আমাদের চিটাগাং থেকে SMS করেছেন। তারা বলছেন আমরা 4 জন, মুরাদ, রিপন, ব্ল্যাক আলো, তারা নদীর পাশে পাড়ে বসে ভূত FM শুনছেন, চমৎকার পরিবেশ।